সুধী দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। চেনা জানা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। মানুষ মানুষের জন্যে, এই কথাটি আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের সমাজে অনেকেই হয়তো আছেন যারা বেশিরভাগই সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু আবার এমন দরদি মানুষেরও অভাব নেই যারা পরার্থে নিজেদেরকে নিয়োজিত করেছেন। তারা আমাদের সমাজের যেসব সুবিধা বঞ্চিত অংশ আছে তাদের জন্য কাজ করে আনন্দ পান, এবং এই যে মানুষের জন্য দরদ, সেটা তিনি ভাবেন যে তার যে এই যে উপার্জন, যে তার যে জীবিকা, তার অর্থ তিনি খুঁজে পান, জীবনের অর্থ খুঁজে পান এই অন্য মানুষদের জন্য ভালোবাসা বিলিয়ে দেওয়ার জন্য এবং একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন দরদি মানুষকে, যিনি বাংলাদেশের একটা প্রত্যন্ত গ্রামে বসে এই সুবিধাবঞ্চিত বয়স্ক মানুষদের জন্য, প্রতিবন্ধী শিশুদের জন্য কাজ করে চলেছেন। আমাদের আজকের অতিথি ফরমোজা মমতাজ। তিনি এসছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে। ফরমোজা মমতাজ, আপনাকে আমাদের স্টুডিওতে আন্তরিক স্বাগত জানাই। আপনি দুটো প্রতিষ্ঠান করেছেন, একটি হচ্ছে গাংধোয়ার চর প্রবীণ বয়স্ক শিশু আশ্রয় কেন্দ্র, আরেকটি হচ্ছে গাংচিল প্রতিবন্ধী স্কুল। তো এই দুটো প্রতিষ্ঠান সম্পর্কে আপনার কাছ থেকে আজকে শুনবো। তবে প্রথমেই জানতে চাই যে এসব কাজ করার জন্য আপনি কিভাবে অনুপ্রাণিত হলেন? এটা আমি যখন বুঝতে শুরু করি আর কি, আমার বিয়ের আগের ঘটনা। আচ্ছা। তখন আমি একজন প্রতিবন্ধী লোককে, তার বয়স ছিল 12-14, আর তখন আমার বয়স ছিল 7 থেকে 8। তখন ওই প্রতিবন্ধীটা ওনার মা বাবা আমার সাথে স্কুলে পাঠিয়ে দিত। ওরে আর কেউ সাথে করে নিত না, কোনো লোকজন ওর মিশতো না, কথা বলতো না। তো ওর আব্বা আম্মা আমার সাথে দিয়ে দিত। তখন এই অসহায়ত্ব দেখে তখনই আমি ভাবতাম যে এইখানে তো ওকে আমি দেখতে পারতেছি, কিন্তু আমাদের অনেক দূরে যারা বা যাদের কেউ নাই, এর চেয়ে অসহায়, তাদের তো আর দেখতে পারতেছি না। তবে কোনোদিন যদি আমি এরকম কিছু করতে পারতাম, তাহলে হয়তো প্রত্যেকটা অসহায়দের কাছে নিয়ে আমি রাখতে পারতাম। সেই ছোটবেলায় আপনার কথা মনে হয়? সেই কথাটা আমার এখনো বারবার মনে পড়ে, কারণ আমি একা বসে এই কথাটাই ভাবতাম সবসময়। এবং ওই লোকটা এখনো বেঁচে আছে, যে লোকটাকে দেখতাম সবসময় আর কি। ছোটকালে আমার সম্পর্কে প্রতিবেশী চাচা সম্পর্ক হইতো, কিন্তু আমার দাদি আমার হাতে এসে তুলে দিয়ে যেত। আমি তাকে স্কুলে নিয়ে যেতাম, কোনোদিন ভালো লাগলে বসতো, আর না হয়তো পলাইয়া চলে আসতো আর কি। সবাই ওকে কেউ খোঁচা মারতো, কেউ খারাপ কথা বলতো, তখন ও তো পাগল, চলে আসতো। তো এ থেকে আমি শুরু করি আর কি, যে আমি যদি কখনো সুযোগ হয়, তবে আল্লাহ যেন আমাকে ওদের জন্য কিছু করায় আর কি। খুব ভালো যে আপনি শুরু থেকেই এই ভাবনাটা আপনার মনের মধ্যে এসছে। তো সুযোগটা হলো কখন? সুযোগটা তারপর যখন আমার বিয়ে হয়ে গেল। তা আমার শ্বশুর খুব ভালো লোক ছিল। আচ্ছা। আমার শ্বশুর খুব ভালো লোক ছিল, উনি আমার বাসায় আমি নিয়ে আসলাম। তা আমার শাশুড়িও বৃদ্ধ, আমার শ্বশুর তখন 110 বছর বয়স আমাকে যখন বিয়ে করে নেয়, আর আমার শাশুড়ি ছিল 80 বছর। তখন আমার শ্বশুর শাশুড়ি কে আমি এমন ভাবে সন্তানের মতো করি, যেটা এখনো আমার শ্বশুরের গ্রামে গেলে প্রতিটা লোক বলতে পারে আর কি, যে এরকম ভাবে তাদের করলাম। আমারই ওদের পাইয়া আমার খুব খুশি লাগলো যে আমি শ্বশুর শাশুড়ি পেয়েছি, তাদের আমার মন ভরিয়ে আমি সেবা করতে পারবো। তারপর আপনার সেবা করতে করতে হয়তো একদিন ভাবলাম যে আল্লাহ যদি আমার একের পর এক 3টা ছেলে হলো, একজনের পর প্রথম বড় ছেলে, তারপর মেজো ছেলে, তারপর ছোট ছেলে। ছেলেদের বয়স পের হইতে শুরু করলো। তখন আল্লাহর কাছে একটাই চাওয়া ছিল যে আল্লাহ যদি আমার 3টা সন্তান মানুষের মতো মানুষ করতে পারি আমি, তখন আমি ওই দিন আর ঢাকায় থাকবো না, আমি গ্রামে চলে যাব এবং ওই গ্রামের অসহায় মানুষদের নিয়ে কিছু করব। আপনি কি বিয়ের পরে ঢাকা চলে এসেছিলেন? জি, আমি ঢাকায় চলে এসেছিলাম। আমাকে ঢাকায় নিয়ে আসছিল এবং শ্বশুর শাশুড়িকে আমি ঢাকায় রাখতাম আমার বাসা। তারপর মৃত্যুর পর তাদেরকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিই। আচ্ছা। তারপরে আপনি গ্রামে কখন ফিরে গেলেন? তখন আমার 3টা ছেলে যখন ইন্টারমিডিয়েট পাস করলো, বড় ছেলে অনার্স সেকেন্ড ইয়ারে করার পরেই ইংল্যান্ডে চলে গেল। তখন ছোট 2টা ছেলে ওরা ইন্টারমিডিয়েট পাস করলো একসাথে।
যেদিন রেজাল্ট হলো পরের দিনই আমি গ্রামে চলে গেলাম। গ্রামে গিয়ে কি করছেন? নিজের বাড়িতে গেলেন? হ্যাঁ, গ্রামে নিজের বাড়িতে গেলাম। তা ওইরকম আব্বা আমাকে ওইরকম একটা সায় দিল না যে না ওইটা সম্ভব না। তখন সত্যি কথা বলতে গেলে স্যার, তখন আমি আমি একটা ভাড়া বাসা করি, এবং ভাড়া বাসা করিয়া তার থেকে ওই জায়গায় রাত্রে থাকি এবং দিনের 8 দিন থাকি, 7 দিন থাকি, থাকে গ্রামে গ্রামে ঘুরি এবং প্রতিবন্ধী খুঁজি। আপনি প্রথমে প্রতিবন্ধীর দিকে নজর দিলেন? হ্যাঁ, প্রতিবন্ধী খুঁজি। আচ্ছা। খুঁজতে খুঁজতে এরকম করে আমার 9 জন ছাত্রছাত্রী যখন হলো, তখন আমি 3 জন শিক্ষক ঠিক করলাম। আচ্ছা। যে তাদের বললাম যে আমি 500 টাকা করে বেতন দিব, আপনারা ওদের পড়াবেন। ওই যখন এরকম ভাবে 9 জনকে নিয়ে যখন শুরু করলাম, আস্তে আস্তে আমার শিক্ষার্থী বাড়তে লাগলো। শিক্ষার্থী বাড়তে লাগলো। তখন এরা কি মানসিক প্রতিবন্ধী না দৃষ্টি প্রতিবন্ধী বা শারীরিক অন্য প্রতিবন্ধী? আমার এখানে বর্তমানে বাক প্রতিবন্ধীর সংখ্যা 65 জন, আর সব ধরনের প্রতিবন্ধীর সংখ্যা আছে 45 জন। এরা কোথা থেকে আসে প্রতিদিন? এরা খুব কষ্ট করে আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে। যাদের আমি রাখতে পারি, আমি হয়তো 5-7 জন রাখতে পারি, কিন্তু এর উপরে আমার ক্ষমতা নাই। তখন তারা সাইকেলে আসে, বাসে চড়ে আসে, এবং অনেক দূর থেকে আসে, তারা খুব কষ্ট হয়। আমার একান্ত ইচ্ছা ছিল 2008-এ যে আমি আবাসিকের জন্য একটা কিছু করব, যাতে আমি ওইখানে 20 জন হলো রাখতে পারি, কিন্তু ওইটাও আমার হলো না। রড সিমেন্ট কিছু কিছু কিনে তারপর দেখি যে আর পারি না, পালায় রাখছি, এখন ওইভাবেই পড়ে আছে। স্কুলে কোন ক্লাস থেকে পড়ানো হয়? আমাদের স্কুলটা শিশু শ্রেণী থেকে শুরু হয়। আচ্ছা। 2টা শিফটে চালাই আমরা। আপনার গাংচিল প্রতিবন্ধী স্কুল, যেটা এখানে আপনার সব ধরনের প্রতিবন্ধী, যেমন মানসিক, শারীরিক, বুদ্ধি। আচ্ছা। আর মুখ বধির বিদ্যালয়, যেটা আমি পরবর্তীতে মনে করেন যে শুধু বুবাদেরকে আলাদা করে বলাই, সেটা অন্য শিফটে। হ্যাঁ, অন্য শিফটে। এখন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত 2টা শিফটে আমি স্কুলগুলো চালাই। আচ্ছা। তা আপনি শিক্ষক কিভাবে পেলেন? শিক্ষক এভাবে আস্তে আস্তে আপনার 3 জন থেকে পরে হলো 5 জন। এর পরবর্তীতে আমার ছোট ছেলে প্রতিবন্ধীদের প্রতি তারও খুব একটা ছিল, উৎসাহ উদ্দীপনা। সেও আমার পাশে সবকিছু করতে দেখতেছে যে তার ভালো লাগে। সে হঠাৎ করিয়া একটা সার্টিফিকেট অর্জন করলো, করিয়া সেও আমার সাথে লাগিয়ে গেল যে আমি আম্মার সাথে এইভাবে এই স্কুলে কাজ করব। এখনো সে প্রধান শিক্ষক হিসাবে এখনো আছে। তবে সে আর কি এই বিষয়টা প্রতিবন্ধীদের উপরে সে প্রশিক্ষণ নিয়ে সে খুব ভালো চালাইতে লাগলো। তখন শিক্ষক এইভাবে আমরা 7 জন শিক্ষক যখন একত্রিত হলো, তখন আমি তাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করলাম ওর মাধ্যমে, ওর মাধ্যমে ও ওই শিক্ষকদের প্রশিক্ষণ দিল। প্রশিক্ষণ দেওয়ার পরে ওই শিক্ষকগুলো এখনো কাজ করছে, এবং তারা বলতেছে যে আমাদের এই প্রতিবন্ধী পড়াইতে আমরা অত, আমি ওইরকম তাদের বেতন দিতে পারি না, খুব কম, খুব কম। আমাদের মনে করেন প্রতিটা শিফটে একজন শিক্ষককে আমি 800 টাকার উপরে দিতে পারি না, 800 টাকা দিই, যেটা একেবারে নিম্নতম। কিন্তু আমার শিক্ষক আসে 5 কিলো 7 কিলো দূর থেকে। তার ভিতরে আমাদের একজন বধির শিক্ষক আছে, বুবা শিক্ষক। আমার প্রতিষ্ঠানে একজন বধির শিক্ষক আছে, উনাকে শুধু একটু বাড়তি বেতন দিয়ে, এটা আমারই খারাপ লাগে। আমি এই ছেলের কাছ থেকে ওই ছেলের কাছ থেকে ওর আব্বার কাছ থেকে যে টাকাটা অতিরিক্ত নিয়ে ওনাকে ওইটার সাথে ধরায় দিয়া উনাকে আমি 1500 টাকা করে দিই। আচ্ছা, এটাই আমার একটা জিনিস জেনে খুব ভালো লাগলো যে আপনার স্বামী সন্তান এরা আপনার কাজে খুব সহায়তা করছে, এবং যেই জন্যে আপনি এই কাজটা করতে পারছেন। জি জি। তা আপনার মূল খরচটা ওঠে কি করে? আমার প্রথম দিক দিয়ে আপনার সদস্যদের, আমি যে সংস্থাটা করি, সদস্যদের চাঁদা হালকা, কেউ দিব কেউ দেয় না, এরকম আর কি, হালকা উঠতো। সদস্য মানে বাইরের লোক যারা সহায়তা করবেন। হ্যাঁ। তারপর বড় ছেলে আমাকে যেটা দিত আর কি, মা হিসাবে, ইংল্যান্ড থেকে মা হিসাবে, যে আম্মা এটা তুমি পান খাও বা চা খাও, যাই খাও, কিন্তু ওই টাকাটা আমি কোনোদিন আমার কাজে ব্যবহার করি নাই, ওইটা আমি সম্পূর্ণ প্রতিষ্ঠানে লাগাই দিতাম, প্রতিষ্ঠানে লাগাই দিতাম। তারপরে আপনার এই আমার হাজবেন্ড আমার সংসারের জন্য যে টাকাটা আমাকে দিত, তা থেকে আমি বাঁচাইতাম। প্রথম দিক দিয়ে এরকম কষ্ট হইতো, ইয়া থেকে বাঁচাইতাম, ছেলেরটাও দিতাম, আর যতটুকু পারতাম টানিয়া সাঁচড়াইয়া চালাইয়া যাইতাম আর কি। তারপর আপনার 2007-এ যখন 8-এ আপনার ইয়াতে আসলো, এই যে প্রথম আলোতে, তখন আমাদের এখানে সাহায্যের হাত বাড়ালো 2 জন। আচ্ছা।
সাহায্যের হাত বাড়ালো। স্থানীয় না বাইরের? বাইরের। বাইরের। হ্যাঁ, সাহায্যের হাত বাড়ালো। তখন আমি অনেকটা হালকা মনে করি আর কি নিজের এখনো, যে আমার 3 মাসের অন্ততপক্ষে 3 মাস হলেও আমি চালাইতে পারি ওদের এটা দিয়ে, আর বাকি 9 মাস আমাকে এখনো ওই টানাপোড়ার মাধ্যমে চলতে হয়। স্কুলটা আপনি করেন 2004-এ, জি, এবং তারপরে 2007-এ করেন এই যে প্রবীণ বয়স্ক শিশু আশ্রয় কেন্দ্র। এটার কথা একটু বলুন। এটা আপনার যখন প্রতিবন্ধীদের খোঁজে আমি লোকজনের দুয়ারে দুয়ারে ঘুরতাম, অনেকে মানে প্রতিবন্ধীরা কেউ বলতো যে না পাগল কোথাকার, আমরা ভালো ছাত্র পড়াইয়া চাকরি পাই না আর আপনি আসছেন প্রতিবন্ধী পড়াইতে, মানে আমাকে অনেক কিছু বলতো, খুব কষ্ট লাগতো। তো এভাবে একদিন মানে এক বাড়িতে ঢুকছি, অনেক কিছুই মানে আমাকে বলছি। তারপর দেখি যে একটা বৃদ্ধা মহিলা, তার এত কষ্ট, বারান্দা শুয়ে আছে, মানে এইটাই আমাকে সবচেয়ে কষ্ট দিছে। এবং আমি চলে আসি কিছু দূর। এবং এই বৃদ্ধা মহিলা তো ওই পরিবারেরই অংশ, ওদের মা? ওই বাড়িরই, হ্যাঁ ওদের মা। মা, ছেলে, সন্তান আছে, নাতিরা আছে, সবাই আছে। তারা সবাই ঘরে থাকে, এই মহিলা হ্যাঁ বারান্দায় থাকে। বারান্দায় একটা ছোট্ট চকি বালাইয়া দিছে, ওইখানে থাকে। তখন আমি আপনার স্যার কতটুকু আয়সা পড়িয়া আমার খুব খারাপ লাগলো, আবার উল্টে গেলাম, যাই দেখলাম যে না আসলে কত মানে কিভাবে কথা বলতেছে, কিন্তু আমি কথা বলতে যাও মানে আমার কথা শুনতে হয়েছে আর উল্টায়। ওর পরিবারকে নাক গলাচ্ছেন। তখন আমি চলে আসি, চলে আসা এটা শুরু করি। এবং এটা আমার পরিবার কেউ জানে না, শুধু আজকে আপনার কাছে বললাম যে আমার যে গহনা ছিল সেগুলো আমি সম্পূর্ণ বিক্রি করি। এবং এখন বর্তমানে আমি একদম সত্য কথা বলি, আমার নাকের ফুলটা তারা কোনো গহনা নাই। এবং ওইগুলা সম্পূর্ণ শেষ করি, একটা ঘর করি ওদের জন্য, আপনার 10টা সিট করি, তুষক লেপ যা লাগে আর কি রাখিয়া, পরে একটা টিনের ঘর করি, আমি এটা শুরু করি। কজন আছেন এখন? আমার এখানে 7 জন বৃদ্ধা মহিলা আছে, 80-র উপরে বয়স যারা, তারাই। এদের দেখাশোনা কে করেন? আমাদের সেবিকা আছে। আচ্ছা। আমি এর ভিতরে আবার 5 জন কর্মচারী রাখছি আপনার। 5 জনের ভিতরে আপনার সেবিকা 2 জন, সকালে 1 জন প্রহরী আর রাত্রে 1 জন নাইট গার্ড, এই 2 জন, আর 1 জন ধর্মীয় শিক্ষক। আর এই যে যারা বয়স্ক মানুষ, এদের পরিবার থেকে কি কোনো টাকা পয়সা দেয় আপনাদের? না কেউ না, বরং তাদের স্যার একদিনের জন্য যদি ওরা 2 দিনের জন্য মানে ছেলে সন্তান বা কেউ আইসা নিয়ে যায়, তাহলে 2 দিন আর পার হয় না, মানে পরের দিনই দেখি যে আবার আমার গেটে আসা হাজির, মানে দিয়ে যায়। আর আমার এখানে আপনার নিঃসন্তানী পরিবারের 3টা মহিলা। আচ্ছা। মানে তাদের সন্তানাদি নাই, ছিল না কখনো। যতদিন ওনাদের সম্বল ছিল, সহায় সম্বল, জমি, ততদিন ওনাদের খুব করছে, কিন্তু এখন হয়তো জমিটাও লিখে দিয়ে দিচ্ছিল, এরপর থেকে এখানে থাকে আর কি। কিন্তু একটা কথা বলি, আপনি যে গহনা বিক্রির কথা বললেন, আপনার আজকে গহনা থাকলে সেটা পরে আপনি যে আনন্দ পেতেন তার চেয়ে অনেক বেশি আনন্দ, তৃপ্তি আপনি এখন পাচ্ছেন। হ্যাঁ, আমি এখন মানে এত আনন্দ যেটা মনে করেন যে লোকে আমাকে পাগল বলেছি না। হ্যাঁ, আমাকে লোকে পাগল বলেছি না, যেটা মানে আমার এখন আর কষ্ট হয় না। প্রথম দিকে শুনতে খুব খারাপ লাগতো, তবে এখন আর কষ্ট হয় না। যে ওই পাগল, ওই এতদিন মানে প্রতিবন্ধী আবরা টাবরা নিয়ে ঘুরছে, এখন বুড়া মানুষ নিয়ে ঘুরে, বুঝলেন। তারপরেও আমি মানে তাদের সাথে রাত্রে 11টা পর্যন্ত সময় দেই, আমার খুব ভালো লাগে। আপনারা গেলেও দেখতে পারবেন, কারণ তারা এই হাসতেছে, এই কাঁদতেছে, কখন তাদের দুঃখ আইসা পড়ে, কখন মানে হাসি আইসা পড়ে, মানে বলা যায় না এরকম। আর হলো অসহায় শিশু আছে আমার এখানে 3টা। আচ্ছা। যাদের বাড়ি আমাদের বাড়ি থেকে আপনার 10 কিলো দূরে, ওইখান থেকে দিয়ে গেছে কটিয়াদি গ্রাম থেকে। ওই ধরনের শিশু 4 বছরের একটা, 6 বছরের একজন, আর 9 বছরের একজন। এরা কিভাবে এলো আপনার এখানে? এইখানে আমাদের ওই প্রথম আলোটা দেখে ওইখানে লোকজন এসে আমাকে দিয়ে গেল। তখন আমি তাদের যেভাবে নিতে হয়, চেয়ারম্যানের সার্টিফিকেট, ছবি, একটা ফরমে সই, ওইটা নিয়ে পরে রাখছি। আপনার এই কাজের জন্য আপনি কোনো সময় সরকারের কাছে বা অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আবেদন করেছেন সাহায্যের জন্য? ওইরকম ভাবে কোনো আবেদন করি নাই, তবে আমাদের জেলা বরাদ্দ একটা বলে, আমাদের জেলা থেকে ওইটা একবার করছিলাম, ওইখান থেকে আমি 50,000 টাকা পাইছিলাম। আচ্ছা, এককালীন? হ্যাঁ, এককালীন।